বন্ধুরা, কল্পনা করুন একটা বিশাল জাহাজ সমুদ্রের ঝড়ে ডুবতে বসেছে। সবাই বলছে এবার শেষ, কিন্তু হঠাৎ একটা অদ্ভুত শক্তি এসে তাকে আকাশ ছুঁয়ে উড়িয়ে নিয়ে যায়। ঠিক এমনই হয়েছে আমাদের ভারতের সাথে। জিডিপি যখন পড়ছিল, বিশ্বের সব বিশেষজ্ঞরা হাত তুলে দিয়েছিল, কিন্তু তারপর যা ঘটল তা একটা চমৎকারের মতো। এই ভিডিওতে আমরা সেই গল্পই বলবো, কিভাবে আমাদের দেশের সাধারণ মানুষের হাতে অর্থনীতি আবার জেগে উঠল, কিভাবে আমরা বিশ্বকে চমকে দিলাম। শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে লুকিয়ে আছে আমাদের ভবিষ্যতের সেই রহস্য যা তোমার জীবন বদলে দিতে পারে। যখন 2024-এর শেষের দিকে ভারতের জিডিপি গ্রাফটা ধীরে ধীরে নিচে নামছিল, আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংকের মতো বিশাল সংস্থাগুলো বলছিল যে এটা শুধু একটা অস্থায়ী ধাক্কা নয়, বড় একটা মন্দার শুরু। সেই সময় রাহুল গান্ধী পর্যন্ত বলে উঠেছিলেন যে ভারতের অর্থনীতি মৃত। জুলাই 31, 2025-এর খবরে তার টুইটটা সবাই দেখেছে, কিন্তু সেই মৃত অর্থনীতি কিভাবে জেগে উঠল, এই কৌতূহল তোমাকে শেষ পর্যন্ত আটকে রাখবে। এবার শুনুন, এটা শুধু সংখ্যার খেলা নয়, এটা আমাদের ভারতের গল্প, একটা গল্প যেখানে সাধারণ লোকের স্বপ্নগুলো বিশ্বকে চ্যালেঞ্জ করছে। কল্পনা করুন, বিশ্বের সবাই বলছে ভারত থেমে যাবে, কিন্তু আমরা বললাম না, আমরা উড়ব। আর সেই উড়ানের রহস্য আজ আমরা খুলে ধরব, কিভাবে 2025-এর প্রথম ত্রৈমাসিকে জিডিপি 7.8% লাফিয়ে উঠল, যখন আগের বছরের একই সময় ছিল মাত্র 6.5%। এই চমৎকারের পিছনে লুকিয়ে আছে কি রহস্য? দেখুন, শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে তোমার মতো প্রত্যেক ভারতীয়ের গল্প আছে, আর এটা তোমাকে গর্বিত করে তুলবে। বন্ধুরা, চলুন গল্প শুরু করি শুরু থেকে। মনে আছে কি, যখন পুরো বিশ্বের অর্থনীতি কাঁপছিল, আমেরিকার নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যারিফের হুমকি, চীনের অর্থনৈতিক চাপ, আর আমাদের নিজের দেশে মুদ্রাস্ফীতির ছায়া, জিডিপির গ্রাফটা যেন একটা অসুস্থ মানুষের শরীরের তাপমাত্রা। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 2023 পর্যন্ত 9.5% থেকে নেমে এসেছিল 8.4, তারপর 6.5। সবাই বলছিল ভারতের গতি থেমে যাবে, এটা স্থায়ী মন্দা। এমনকি আমাদের নিজের বিখ্যাত অর্থনীতিবিদরা যেমন রঘুরাম রাজন বলছিলেন যে দেশের অর্থনীতি একটা ক্লান্ত ঘোড়ার মতো আর উঠতে পারবে না। কিন্তু বন্ধুরা, এই গল্পের মজা তো এখানে, যখন সবাই হাল ছাড়ছিল তখন আমাদের ভারতীয় মনের জোর কাজ করল। 2024-এর শুরুতে জানুয়ারি থেকে মার্চের ত্রৈমাসিকে জিডিপি 7.4% উঠল, কিন্তু সবাই বলে এটা তো শুধু একটা ছোট লাভ। আলোচকরা বলছিল আসন্ন ট্যারিফের কারণে আমাদের রপ্তানি ধসে পড়বে, কিন্তু আমরা থামিনি। এপ্রিল থেকে জুন 2025-এর ত্রৈমাসিকে ঠিক এই মুহূর্তে জিডিপি লাফিয়ে উঠল 7.8%। এটা শুধু আন্দাজের চেয়ে অনেক বেশি। আরবিআই এর প্রজেকশন ছিল মাত্র 6.5%। এটা 5 ত্রৈমাসিকের সর্বোচ্চ। সরকারের খরচ 7.4% বেড়েছে, ব্যক্তিগত খরচ 7% উঠেছে, ম্যানুফ্যাকচারিং সেক্টর 7.7% দৌড়ল, আর সার্ভিস সেক্টর তো আকাশ ছুঁয়েছে। কিন্তু এই চমৎকার কিভাবে ঘটল? চলুন সহজ সরল ভাষায় গল্পের মতো বলি। কল্পনা করুন, একটা গ্রামের ছেলে যার নাম রাহুল আইটি সেক্টরে কাজ করে কলকাতায়। গত বছর মন্দার কারণে তার কোম্পানি লোক কাটছিল, সবাই ভয় পাচ্ছিল, কিন্তু সরকারের ইনফ্রাস্ট্রাকচার খরচ, নতুন হাইওয়ে, মেট্রো প্রজেক্ট, সেই ছেলের কোম্পানিকে নতুন কন্ট্রাক্ট দিল। হঠাৎ তার স্যালারি বাড়ল, সে আরও খরচ করল, বাজার জমজমাট। বন্ধুরা, এটা শুধু রাহুলের গল্প নয়, লক্ষ লক্ষ ভারতীয়র। আমাদের জনসাধারণের খরচ 7.2% বেড়েছে। এটা প্রমাণ করে যে ভারতের অর্থনীতির আসল শক্তি আমাদের সাধারণ মানুষের হাতে। যখন আমরা খরচ করি তখন পুরো চাকা ঘুরতে শুরু করে। আর নিবেশ, এটা তো মাস্টার স্ট্রোক। গ্রস ফিক্সড ক্যাপিটাল ফরমেশন 7.12% উঠেছে। দেশ বিদেশের ইনভেস্টররা ভারতকে দেখছে ভবিষ্যতের সোনার খনি হিসেবে। বৈদেশিক নিবেশের ফলে লক্ষ লক্ষ চাকরি জন্ম নিচ্ছে। এটা শুধু সংখ্যা নয়, পরিবারের হাসির কারণ। এবার আসুন রপ্তানির গল্পে। ট্রাম্পের 50% ট্যারিফের হুমকির পর সবাই ভাবল গুডস এক্সপোর্ট ধসে পড়বে, আর সত্যি মালের রপ্তানি স্থির রইল। কিন্তু আমরা কি করলাম? আমরা চালাকি করে সার্ভিস এক্সপোর্টে ঝাঁপিয়ে পড়লাম। ডিজিটাল সার্ভিস, ফিনটেক, সফটওয়্যার, এগুলো 13% বেড়েছে। এখন আমাদের সার্ভিস এক্সপোর্ট গুডসের সমান হয়ে গেছে। চীন তো ফ্যাক্টরির রাজা, কিন্তু টেকের রাজা সেটা আমরা। এই স্ট্র্যাটেজি আমাদের চালু অ্যাকাউন্ট ডেফিসিটকে প্রায় শূন্য করে দিয়েছে। অর্থাৎ আমরা যতটা কিনছি ততটাই বেচছি, পয়সা দেশের মধ্যে ঘুরছে। এখানে একটা উক্তি মনে পড়ে যায় মহাত্মা গান্ধীর। তিনি বলেছিলেন, পৃথিবী সকলের জন্য পর্যাপ্ত, সকলের প্রয়োজনের জন্য, কিন্তু লোভের জন্য নয়। আমাদের অর্থনীতি ঠিক এমন, স্থিতিশীল, লোভমুক্ত। গত দশকে যখন ব্যাংকগুলো অন্ধভাবে লোন দিয়েছিল, প্রজেক্ট অসম্পূর্ণ রেখে পালিয়ে গেছিল বড় ব্যবসায়ীরা, তখন বুলবুল ফেটে গেছিল।
কিন্তু এবার আমরা শিখেছি ব্যাংকগুলো চিন্তা ভাবনা করে ইনভেস্ট করছে, অর্থনীতির ভিত্তি মজবুত। এটা আমাদের পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো প্রতিবেশীদের থেকে আলাদা করে। তারা আইএমএফের দরজায় গিরগিরি করছে, আর আমরা বিশ্বের সবচেয়ে দ্রুতগামী অর্থনীতি। আবার চলুন আসল বিষয়টি বলি। 2025-এর অগাস্ট মাসে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস থেকে ডেটা এলো। জিডিপি 7.8%। এটা শুধু আন্দাজ ভাঙে নয়, বিশ্বকে হিলিয়ে দিয়েছে। আইএমএফ এখন বলছে 2025-এ আমাদের গ্রোথ হবে 6.4%, কিন্তু আমরা তো তার চেয়ে বেশি করে দিয়েছি। ট্রাম্পের ট্যারিফ যদি লাগেও অর্থনীতিবিদরা বলছেন এর প্রভাব মাত্র 0.5%, কারণ আমরা ইউরোপ, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় নতুন বাজার বানিয়েছি। আমরা আর কারো শর্তে চলব না, এবার বিশ্ব আমাদের শর্ত মানবে। আইএমএফ এখন বলছে ভারত বিশ্বের গ্রোথের একমাত্র ইঞ্জিন। এটা শুধু সংখ্যা নয়, আমাদের আত্মবিশ্বাসের জয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ওঠো, জাগো এবং তখনই থামো যখন তোমরা লক্ষ্য অর্জন করবে। ঠিক এমনই আমরা করছি। যখন বিশ্ব ভাবছিল আমরা পড়ব, তখন আমরা উঠলাম। এই চমৎকার আমাদের সার্ভিস সেক্টরের শক্তিতে, স্থিতিশীল ব্যাংকিংয়ে, আর সবচেয়ে বড় কথা আমাদের জনগণের আত্মবিশ্বাসে। চীন, আমেরিকা তাদের সংকটে জড়িয়ে আছে, আর আমরা নতুন অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি রচ্ছি। এই গল্প শেষ হয় না এখানে। ভবিষ্যতের ছবি স্পষ্ট। আমরা দশকের মধ্যে সবচেয়ে বড় সুপার পাওয়ার হব, টেক, ইনোভেশন আর স্থিতির জোরে। ট্রাম্পের হুমকি বা চীনের চালাকি কিছুতেই আমাদের থামাতে পারবে না। সেই দিন চলে গেছে যখন আমাদের দুর্বল মনে করা হতো। এখন আমরা আমাদের স্বার্থে বিশ্বের সাথে কথা বলি। এই নতুন ভারত আত্মবিশ্বাসী, আত্মনির্ভর, অজয়। আমার মতে এই চমৎকার শুধু সংখ্যার নয়, এটা আমাদের জাতীয় চেতনার জয়। যখন রাহুল গান্ধী বললেন অর্থনীতি মৃত, তখন আমরা প্রমাণ করলাম যে ভারত কখনো মরে না, সে জেগে ওঠে, আরও শক্ত হয়। এটা আমাদের যুবকদের গল্প, যারা টেকে বিশ্ব জয় করছে। এটা সেই মায়ের গল্প যে তার ছেলের চাকরির খুশিতে বাজারে খরচ করছে। কিন্তু সতর্ক থাকো, এই গ্রোথকে ধরে রাখতে হলে আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, এগুলোতে আরও জোর দাও। আমি বিশ্বাস করি এই পথে চললে ভারত 2030-এ $10 ট্রিলিয়ন অর্থনীতি হবে আর বিশ্বের তৃতীয় শক্তি। গর্ব করো, কিন্তু আরও কঠোর পরিশ্রম করো। জয় হিন্দ।